আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। নেভাদা অঙ্গরাষ্ট্রের লাস ভেগাসে রিপাবলিকান পার্টির ইহুদি দাতা সম্মেলনে দলটির প্রার্থী এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলকে পরিপূর্ণভাবে ত্যাগ করবেন এবং এর ফলে সন্ত্রাসবাদী যোদ্ধারা পবিত্র ভূমি থেকে ইহুদিদের উচ্ছেদ করতে যুদ্ধ শুরু করবে। দ্য রিপাবলিকান জিউইশ কোয়ালিশনের অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প কমলা হ্যারিসকে ইঙ্গিত করে বলেন, তিনি প্রেসিডেন্ট হলে আপনাদের পরিত্যাগ করা হবে এবং আমি মনে করি আপনাদের নিজেদের জনগণের কাছে এটি ব্যাখ্যা করতে হবে। ট্রাম্প আরও বলেন, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন ইসরায়েল আর থাকবে না। ট্রাম্প জানান, তিনি প্রেসিডেন্ট হলে গাজা সহ সন্ত্রাস কবলিত এলাকা থেকে যুক্তরাষ্ট্রের যাওয়া শরণার্থীদের নিষিদ্ধ করবেন। যেসব হামাসপন্থী গুন্ডা যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করছে তাদের গ্রেপ্তার করবেন এবং ইহুদি বিরোধী প্রচারণা ছড়ানো বিশ্ববিদ্যালয়গুলোর অর্থায়ন ও স্বীকৃতি বাতিল করবেন। এ সময় ডেমোক্রেট পার্টিকে ভোট দেওয়ার ইহুদি ভোটারদের লক্ষ্য করে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে হামাস 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালাতে পারত না। তিনি অন্য যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ইসরায়েলের জন্য বেশি কাজ করেছেন বলেও দাবি করেন। ট্রাম্পের এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণার মুখপাত্র মর্গান ফিঙ্কলস্টেইন বলেছেন, কমলা হ্যারিস ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে অটল অবস্থান নিয়েছেন এবং তিনি ইহুদি জনগণের জন্য নিরাপদ গণতান্ত্রিক আবাসভূমি হিসেবে ইসরায়েল রাষ্ট্রের আজীবন সমর্থক। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় সাজার ঘোষণার তারিখ নির্বাচন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের আদালতে বিচারক জুয়ান মেরচান এই সিদ্ধান্ত নেন। 18 সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল, যা এখন 26 নভেম্বর করা হয়েছে। 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পশ্চিমা মিত্রদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে ইউক্রেন। শুক্রবার জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের এক বৈঠকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অনুমতি চান। জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার উপর চাপ তৈরি করতে তার দেশের এই অনুমতি দরকার। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমাদের দূরপাল্লার সক্ষমতা দরকার। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে শুধু ইউক্রেনের বিভক্ত ভূখণ্ডে নয়, বরং রুশ ভূখণ্ডেও হামলা চালাতে পারা উচিত, যাতে করে রাশিয়া শান্তি আলোচনা করতে উদ্বুদ্ধ হয়। বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের জন্য আরও $25 কোটি সামরিক সহায়তার ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের এই সহায়তা ইউক্রেনের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা মেটাতে এবং সক্ষমতা আরও বাড়াতে ভূমিকা রাখবে। বিবিসি জানায়, বৈঠকে ইউক্রেনের জন্য অন্তত 650টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বা লাইট ওয়েট মাল্টি রোল মিসাইল সিস্টেম পাঠানোর ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে 6 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করা সম্ভব। যুদ্ধ শুরুর পর পশ্চিমারা ইতিমধ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে, কিন্তু তা দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দেয়নি। এই অবস্থায় জেলেনস্কির এই অনুরোধ কতটুকু কার্যকর হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরভ ইউক্রেন ইস্যুতে বিপদসীমা অতিক্রম না করার জন্য যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন। মূলত যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইউক্রেনকে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হতে পারে এমন সম্ভাবনার আলোকে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পারস্পরিক প্রতিরোধের বোধ হারিয়ে ফেলেছে, যা স্নায়ুযুদ্ধের পর থেকে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে নিরাপত্তার ভারসাম্য বজায় রেখেছিল। এটি উভয় পক্ষের জন্যই বিপজ্জনক। ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের শহর জেনিন থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। শুক্রবার শহরটি থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। হামাস এবং তাদের মিত্রগোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্যদের নির্মূল করতে গত 28 আগস্ট থেকে জেনিনে অভিযান শুরু করেছিল ইসরায়েলি সেনারা। 7 দিনের এই অভিযানে শহরের অধিকাংশ ভবন এবং স্থাপনা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর গোলায়। তবে শহরটিতে প্রতিরোধ যোদ্ধারা প্রায় প্রতিদিনই সেনাদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। বেশ কিছু সেনা ও সামরিক যান হারিয়েছে তারা জেনিনে। জেনিন শহরের বাসিন্দা সামাহের আবু নাসা রয়টার্সকে বলেন, অভিযানে তারা অস্ত্রশস্ত্র এবং সাজোয়াজানের পাশাপাশি বুলডোজারও ব্যবহার করেছে। আমাদের প্রায় সবকিছু ধ্বংস হয়ে গেছে, তার কিছুই বাকি রাখেনি। তারা হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছেন। ইসরায়েলি বাহিনীর অভিযানের জেরে জেনিনের বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়েছে। অধিকাংশ বাড়ি বিদ্যুৎবিহীন। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অভিযানের নিন্দা জানিয়ে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী যে কৌশলে অভিযান চালাচ্ছে, জেনিনেও সেই একই কৌশল অনুসরণ করেছে তারা। পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর জেনিন দীর্ঘদিন ধরেই হামাস এবং ইসলামিক জিহাদের শক্তিশালী ঘাঁটি।
গত বেশ কিছুদিন ধরে জেনিনের ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর হামলার বিভিন্ন ঘটনা ঘটেছিল। এসব হামলার জেরেই গত 28 আগস্ট শহরটিতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সেনাদের গত 9 দিনের অভিযানে জেনিনে নিহত হয়েছেন 14 জন। তাদের মধ্যে হামাসের একজন স্থানীয় কমান্ডারও রয়েছেন। এছাড়া সন্দেহজনক অন্তত 30 জনকে গ্রেপ্তার করেছে সেনারা। এদিকে গাজা উপত্যকার একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 8 ফিলিস্তিনি। তারা উদ্বাস্তু হিসেবে ওই বাড়িতে স্কুলে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া মধ্য গাজার নুসেইরা ক্যাম্পে হামলায় নিহত হয়েছেন আরও 5 জন। শুক্রবার সারাদিনে দখলদার বাহিনীর হামলায় মোট 22 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্রগুলো। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ শুক্রবার উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং লেবাননের বেসামরিক এলাকায় বিমান হামলার প্রতিবাদে এসব হামলা চালানোর কথা জানিয়েছে সংগঠনটি। হিজবুল্লাহর মিডিয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার সকাল 9:30টায় দিনের প্রথম আক্রমণটি চালানো হয়। ইসরায়েলি বাহিনীর মায়ান ব্রাজ সেনাঘাঁটি লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন পাঠানো হয়। ড্রোনটি সরাসরি ঘাঁটিতে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। বেলা 12:15 সময় মেতুল্লা বসতি সেনাদের ব্যবহৃত একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। হিজবুল্লাহ বলেছে, কার্যকর অস্ত্র ব্যবহার করে চালানো হামলাটি নির্ভুলভাবে টার্গেটে আঘাত এনেছে। এছাড়া একই সময় মেতুল্লা সেনাঘাঁটির নজরদারি সামগ্রী লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এর 10 মিনিট পর জিবদিন সেনা ব্যারাক লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। একই ধরনের হামলা চালানো হয় রুইসাদ আল কারন ঘাঁটি লক্ষ্য করে। হিজবুল্লাহ পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের কাফরা শহরে ইসরায়েলি হামলা এবং হত্যাকাণ্ডের জবাবে তারা অবিরাম ইহুদি বসতির কাছে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলাটি সফলভাবে টার্গেটে আঘাত হানে। এরপর বেলা 4টার দিকে তারা মানারা ইহুদি বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত একটি ভবনে হামলা চালায়। সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, গত আগস্ট মাসে লেবানন থেকে সর্বোচ্চ রকেট হামলা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। সংস্থাটি বলছে, অগস্টে মোট 1037টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, গড়ে যা প্রতিদিন 40টিরও বেশি। এর মধ্যে গত বুধবার 100টিরও বেশি রকেট হামলা চালানো হয়। এদিন নিয়ত মর্দেজাই নামের নতুন একটি ইহুদি বসতিতে হামলা করা হয়। গাজা উপত্যকার প্রতিরোধ যুদ্ধের 336তম দিনে বুধবার বিভিন্ন পয়েন্টে দখলদার সেনাদের উপর প্রতিরোধ হামলা চালিয়েছে যোদ্ধারা। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলি বাহিনীর একটি গোয়েন্দা ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া এদিন সংগঠনটির দখলদার বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে বন্দুকযুদ্ধ এবং ট্যাঙ্কের উপর হামলার দৃশ্য রয়েছে। পাশাপাশি পশ্চিম তীরের গত কয়েকদিনের লড়াইয়ের বেশ কিছু যোদ্ধাকে হারানোর কথা স্বীকার করেছে ইসলামিক জিহাদ, যাদের মধ্যে রয়েছেন তুলকারাম এবং তুবাস শহরের 2 জন কমান্ডার। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের দ্বৈত নাগরিক এক নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এই ঘটনায় খোদ যুক্তরাষ্ট্রেও প্রতিবাদ উঠেছে। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদ করার সময় মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা এই হত্যাকাণ্ডের নিন্দা এবং তদন্তের দাবি জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার নিশ্চিত করেছেন, শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে 26 বছর বয়সী আয়েসে নূর এজগি এইজি নামের এই নারীর মৃত্যু হয়। হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র গভীরভাবে বিরক্ত বলে তিনি উল্লেখ করেন। ওয়াশিংটন থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর ম্যাট প্যারি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল সরকারকে অবশ্যই এই ঘটনার জবাব দিতে হবে এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই দলের হাউস মেম্বার প্রমিলা জয়পাল এই মৃত্যুকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, নেতানিয়াহু সরকার ইহুদি বসতি নির্মাণে এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা দমন করতে কোনো পদক্ষেপ নেয়নি। আঞ্চলিক যুদ্ধের এই ঝুঁকি বৃদ্ধির মুহূর্তে এক মার্কিন নাগরিককে হত্যার ঘটনা ভয়াবহ এবং কাণ্ডজ্ঞানহীন। আরেক কংগ্রেস সদস্য রাশিদা তালিব এই হত্যাকাণ্ডের পর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এক্স পোস্টে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে মেনশন করে লিখেছেন, জীবন বাঁচাতে কিছু একটা করুন। আরেক পোস্টে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারকে উদ্দেশ্য করে লেখেন, আয়েসে নূরকে হত্যা কারা করেছে, মার্কিন জনগণের পক্ষ থেকে তা জানতে চাই। এই নিয়ে গত বছরের অক্টোবর থেকে পশ্চিম তীরে 3 মার্কিন নাগরিক নিহত হয়েছে জানিয়ে সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেছেন, বাইডেন প্রশাসন তাদের পক্ষে জবাবদিহিতা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে কিছুই পারছেন না। সামরিক বাহিনীর বিমান হামলায় মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানে 11 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 11 জন। নিহত এবং আহতদের সবাই বেসামরিক নাগরিক। শান প্রদেশের সক্রিয় জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী তা আং ন্যাশনাল লিবারেশন আর্মির মুখপাত্র এলওয়ে ইয়েউ এএফপিকে বলেন, শান প্রদেশের নামকাম শহরের 2 এলাকায় বিমান থেকে গোলাবর্ষণ করেছে সরকারি বাহিনী। এতে 11 জন নিহত এবং 11 জন আহত হন।
চীনের সীমান্তবর্তী প্রদেশ শানের নামকাম শহর থেকে চীনের সীমান্ত মাত্র 5 কিলোমিটার দূরে। গত মার্চ মাসে সেনাবাহিনীকে হটিয়ে এই শহরটির নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। গত অক্টোবর থেকে মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু করে বিভিন্ন জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী। শান প্রদেশের অধিকাংশ এলাকা বর্তমানে নিয়ন্ত্রণ করছে তাং আং লিবারেশন আর্মি। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল মিং অং লাইং এক ঘোষণায় বলেছেন, 2025 সালে যে নির্বাচন হবে মিয়ানমারে এবং তার আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকা পুনরুদ্ধার করবে সেনাবাহিনী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।